কল্পনা করো, মাত্র 14 বছরের একটি মেয়ে, হাতে সামান্য কিছু টাকা আর হৃদয়ে একটাই লক্ষ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজের ভাইকে শেষবারের মতো বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেই পথ তাকে নিয়ে যায় প্রতারণা, নির্যাতন, কারাগার আর মৃত্যুর ছায়ায় ঘেরা এক ভয়ঙ্কর যাত্রায়। আর সেই যাত্রায় তার পাশে দাঁড়ায় এমন একজন মানুষ যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্কই ছিল না। তবুও সেই মানুষটি তার জন্য নিজের জীবনের 25টি বছর হারাতে দ্বিধা করেনি। আজকের গল্পটি শুধু ভাই বোনের ভালোবাসার গল্প নয়, এটি ত্যাগ, মানবতা আর কখনো হারিয়ে না যাওয়া আশার এক হৃদয় বিদারক গল্প। বলতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত তাইওয়ানিজ মুভি এ ফগি টেলের কথা, যে মুভিটি 7টি নমিনেশনের সাথে সাথে জিতে নিয়েছে 4টি পুরস্কারও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। সময়টা 1953 সাল। চীন প্রজাতন্ত্রের 42তম বর্ষ চলছে। চিয়াই নামের একটি ছোট্ট গ্রামের এক কিশোরী বাসিন্দা হলো ইউ। একদিন ইউ খাবার নিয়ে গ্রামের আখ খেতে আসে, যেখানে সে গোপনে দেখা করতে এসেছে তার বড় ভাই ইউনের সঙ্গে। কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থাকার কারণেই সরকার ইউনকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। ইউন তখন তার এক বন্ধুর খোঁজ জানতে চায়। ইউ জানায় গত সপ্তাহেই তাকে ধরে নিয়ে গেছে। ইউন মৃদু হেসে বলে, চিন্তা করো না, আমি ধরা পড়ব না। ইউ দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করে, আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে তুমি? ইউন আকাশের দিকে তাকিয়ে উত্তর দেয়, সময় খুব দ্রুত কেটে যাবে। এই বলে সে নিজের হাতঘড়িটি খুলে ইউকে উপহার দেয়, কারণ তার কাছে এখন আর এই ঘড়িটির কোনো প্রয়োজন নেই। এরপর দুই ভাই বোন গল্পে মেতে ওঠে। ইউ জানায় সে স্কুলে যেতে চায়, পড়াশোনা করতে চায়, একজন টিচার হতে চায়। ইউন স্নেহ ভরা কণ্ঠে বলে, আমি তোমাকে পড়াশোনা করাবো, কলেজে পাঠাবো, একদিন তুমি শিক্ষিকা হবে, তারপর বিয়ে করবে, তোমার ছেলে মেয়ে হবে, আর তারপর তুমি গ্র্যান্ডমাও হবে। ইউ হেসে জিজ্ঞেস করে, আর তুমি তুমি কি হতে চাও? ইউনের চোখে তখন এক ঝলক স্বপ্নের আলো ফুটে ওঠে। আমি একজন চিত্রশিল্পী হতে চাই, শিশুদের জন্য অনেক ছবি আঁকব, ততদিনে পৃথিবী শান্ত হয়ে যাবে, কোথাও কোনো যুদ্ধ থাকবে না, সবাই স্বাধীন আর মুক্তভাবে বাঁচবে। কিন্তু সেই সুন্দর মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মুহূর্তেই সে বুঝে যায় পুলিশ তার অবস্থান জেনে গেছে। 1 সেকেন্ডও দেরি না করে ইউন দৌড়তে শুরু করে। পুলিশ তাকে থামার নির্দেশ দেয়। একজন পুলিশ তার পিছু নেয় আর অন্যজনকে ইউ সাহস করে আটকে দেওয়ার চেষ্টা করে ভাইকে বাঁচানোর জন্য। এতেই ক্ষিপ্ত হয়ে পুলিশ তাকে বারবার আঘাত করতে থাকে, তবে ইউ তবুও হাল ছাড়ে না। অবশেষে সেই পুলিশও ইউনের পিছু ধাওয়া করতে শুরু করে। এরপর কেটে যায় 1টা বছর। এই দীর্ঘ সময়ে ইউ জানতেই পারে না তার ভাই কোথায় আছে, কেমন আছে। তার বাবা মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন সে এবং তার ছোট ভাই তাদের আঙ্কেলের সাথে থাকে। আঙ্কেল তাদের যথাসাধ্য স্নেহ ও যত্ন করলেও আন্টি তাদের তেমন পছন্দ করতেন না। বিশেষ করে ইউকে দিয়ে তিনি বাড়ির প্রায় সব কাজই করিয়ে নিতেন, তার ওপর তাদের অনেক কথাও শোনাতেন। একদিন সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল। এমন সময়ই এক বৃদ্ধ লোক এসে ইউয়ের আঙ্কেলের হাতে একটি নোটিশ তুলে দিয়ে বলেন, ইউনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাকে এই নোটিশ পাঠানো হয়েছে তার মৃতদেহ আনতে তাইপের প্যারাডাইস ফিউনারেল হোমে যেতে হবে। তিনি আরও বলেন, শুনেছি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ মৃতদেহ দাবি না করলে কর্তৃপক্ষ নিজেরাই তাকে দাফন করে দেবে, তবে মৃতদেহ নিয়ে আসতে অনেক টাকা লাগে, 600 থেকে 1000ও লাগতে পারে। টাকার পরিমাণ শুনেই ইউয়ের আন্টি রেগে যান। অন্যদিকে ইউ ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভেতর থেকে ভেঙে পড়ে, নিঃশব্দে বের হয়ে যায় ঘর থেকে। সে তার বাবা মায়ের কবরের সামনে বসে কাঁদছে। সেই সময়ই আঙ্কেল সেখানে আসেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বলেন, এই 600 টাকা দিয়ে আমি আমার পরিবার 1 বছর চালাতে পারবো। তোমার মা ইউনকে বাঁচানোর জন্য আমাদের সমস্ত সঞ্চয় শেষ করে ফেলেছিলেন, এইসবের জন্য তিনি দায়ী। তোমার ভাইকে পড়াশোনা করতে তাইপেইতে না পাঠালে সে ওই কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়াতই না। কথাগুলো বলে আঙ্কেল নোটিশটিকে মাটিতে ফেলে চলে যান। ইউ নোটিশটি তুলে নেয়। সেই রাতেই সে নিজের একটি ছোট্ট বাক্স বের করে। বাক্সের ভেতরে ছিল ভাইয়ের দেওয়া সেই হাতঘড়ি, একটি চিঠি এবং কিছু টাকা। চিঠিতে লেখা ছিল, এখানে কিছু টাকা রেখে গেলাম, হয়তো কোনো একদিন তোমার কাজে লাগবে। চিঠিটি পড়ে ইউয়ের চোখ একদমই ভিজে ওঠে। সিদ্ধান্ত নিতে আর দেরি করে না সে। গভীর রাতে ভাইয়ের ঘড়ি, চিঠি, নোটিশ এবং টাকাগুলো নিয়ে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
তার গন্তব্য তাইপেই। সারা রাত জুড়ে হেঁটে অবশেষে এসে পৌঁছায় ট্রেন স্টেশনে। ট্রেনে উঠে বসে তার যাত্রা শুরু করে। যাত্রাপথে ইউ দেখতে পায় দুজন পুলিশ এক তরুণকে ধরে নিয়ে যাচ্ছে। ছেলেটিকেও হয়তো কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে বহু পথ পেরিয়ে সে পৌঁছে যায় তাইপেইতে। ছোট্ট গ্রামের সহজ সরল মেয়েটি শহরের এই বিশালতা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যায়। এত মানুষ, এত কোলাহল, সবকিছুই তার কাছে সম্পূর্ণ নতুন। চারিদিকে তাকিয়ে সে যেন আরও বেশি অসহায় হয়ে পড়ে। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারে না সে। এমন সময়ই এক নুডলস বিক্রেতা মহিলার কাছে গিয়ে প্যারাডাইস ফিউনারেল হোমের ঠিকানা জানতে চায়। মহিলাটি বলেন জায়গাটা এখান থেকে অনেক দূরে। তারপর ধৈর্য ধরে সেখানে যাওয়ার পথ তিনি তাকে বুঝিয়ে দেন। পাশেই দাঁড়িয়ে থাকা একজন লোক তাদের কথোপকথন শুনছিল। সে এগিয়ে এসে বলে, আমার নাম লিন, চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তবে তুমি সেখানে কেন যেতে চাও? ইউ শান্ত গলায় উত্তর দেয়, আমার বড় ভাইয়ের মৃতদেহ আনতে। তখন লিন বলে, মৃতদেহ আনতে কিন্তু অনেক টাকা লাগে, প্রায় 1000 টাকার মতো লাগবে। তোমার কাছে কি এত টাকা আছে? ইউ মৃদু স্বরে বলে, আমার কাছে 40 টাকা আছে। এই টাকাটা তো কফিন কেনার জন্যও যথেষ্ট নয়। কিছুক্ষণ ভেবে সে আবার বলে, আমার আঙ্কেলের অনেক সরকারি কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, তিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন। লিন তাকে সঙ্গে নিয়ে একটি রিকশায় ওঠে। কিছুক্ষণ পর তারা একটি নির্জন বাড়ির সামনে এসে নামে। কিন্তু রিকশা থেকে নামার সঙ্গে সঙ্গেই লিন আচমকা ইউকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে যায়। সেখানে তার আঙ্কেলের সাহায্যে সে ইউকে বেঁধে ফেলে। এদিকে কিছুক্ষণ পরে রিকশা চালক খেয়াল করে মেয়েটির ব্যাগ তার রিকশাতেই পড়ে আছে। ব্যাগটি ফেরত দেওয়ার জন্য সে আবার আগের ঠিকানায় ফিরে আসতে থাকে। সেই সময় লিন ও তার আঙ্কেল পরিকল্পনা করছিল ইউকে একটি পতিতালয়ে বিক্রি করে দেবে। এই ধরনের কাজ তারা আগেও বহুবার করেছে। লিন চলে যায় পতিতালয়ে তার দামাদামি করতে। রিকশা চালক দরজায় কড়া নাড়লেই লিনের আঙ্কেল বাইরে আসেন। রিকশা চালক বলেন, কিছুক্ষণ আগে যে মেয়েটিকে এখানে নামিয়ে দিয়েছিলাম সে আমার রিকশায় এই ব্যাগটি ফেলে গেছে। বৃদ্ধ লোকটি নির্বিকারভাবে উত্তর দেয়, এখানে কোনো মেয়ে নেই। ঠিক তখনই ভেতর থেকে ইউয়ের আতঙ্কিত চিৎকার ভেসে আসে। চিৎকার শুনে রিকশা চালক দ্রুত ভেতরে ঢুকে পড়ে। আর সেখানে বাধা অবস্থায় ইউকে দেখে সে সবকিছু বুঝে যায়। রিকশা চালক মুহূর্তের মধ্যেই বৃদ্ধ লোকটিকে আঘাত করে সরিয়ে দেয় এবং ইউয়ের বাঁধন খুলে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে ইউ দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। তখন রিকশা চালক তাকে ডেকে বলে, আরে তোমার ব্যাগটা তো রেখেই চলে যাচ্ছ। ইউ ব্যাগটি নিয়ে আবার হাঁটতে শুরু করে, কিন্তু এখন সে কাউকেই বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগেই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে গেছে, তারপর এই বিশ্বাসটা স্বাভাবিকও নয়। তবুও অদ্ভুত এক ভরসা থেকে সে রিকশা চালকের পিছু পিছু হাঁটতে থাকে। লোকটি পেছন ফিরে জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? ইউ ইতস্ততভাবে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। রিকশা চালক তখন হেসে বলে, টাকা যখন নেই ঠিক আছে, তাহলে আমার রিকশায় ধরে পেছন পেছন হাঁটতে থাকো। ইউ তার সঙ্গে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর লোকটি জিজ্ঞেস করে, তুমি প্যারাডাইস ফিউনারেল হোমে কেন যেতে চাও? ইউ ধীরে ধীরে সবকিছু খুলে বলে। এমন সময় একজন মহিলা রিকশায় উঠে বসেন। তিনি লক্ষ্য করেন একটি ছোট মেয়ে রিকশার পাশে পাশে হাঁটছে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন, মেয়েটি কে? রিকশা চালক এক মুহূর্তও না ভেবে উত্তর দেয়, আমার ছোট বোন। কথাটা শুনে ইউয়ের মনটা হঠাৎ উষ্ণ হয়ে ওঠে। এতক্ষণে প্রথমবারের মতো সে কারো প্রতি একটু ভরসা অনুভব করে। গন্তব্যে পৌঁছানোর পর মহিলা নেমে যান। তারপর রিকশা চালক আবার ইউয়ের দিকে ফিরে বলে, তোমার ভাইয়ের মৃতদেহ নিতে হলে অনেক টাকা লাগবে। ইউ তখন ভাইয়ের দেওয়া সেই ঘড়িটি দেখিয়ে বলে, এটার অনেক দাম হবে, এটার বিনিময়ে তো হয়েই যাবে। লোকটি কিছুক্ষণ ঘড়িটির দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম চাওকুং, আগে চাকরি করতাম, এখন চাকরি নেই, তাই রিকশা চালিয়ে জীবন চালাচ্ছে। চাওকুং ইউকে তার পরিচিত এক ঘড়ির দোকানে নিয়ে যায়। সেখানে ইউ তার ভাইয়ের শেষ স্মৃতিচিহ্ন 90 টাকায় বিক্রি করে দেয়। এরপর চাওকুং তাকে একটি বারে নিয়ে আসে। সে বলে, যদি এখানে বাজি ধরো তাহলে খুব অল্প সময়েই অনেক টাকা আয় করতে পারবে। ভাইয়ের মৃতদেহ ফিরিয়ে আনার কথা ভেবেই ইউ রাজি হয়ে যায়। প্রথম দিকে তার ভাগ্য ভালোই ছিল। একটার পর একটা খেলায় সে জিততে থাকে। মনে হচ্ছিল হয়তো খুব দ্রুত প্রয়োজনীয় টাকাটা জোগাড় হয়ে যাবে, কিন্তু ভাগ্য বেশিক্ষণ তার পক্ষে থাকলো না। শেষের একটি খেলায় সে জিতে নেওয়া সমস্ত টাকা আবার হারিয়ে ফেলে। তবুও তার আগের সঞ্চিত টাকাগুলো অক্ষত ছিল। চাওকুং রেগে বাইরে বেরিয়ে আসে।
তার খুবই খারাপ লাগছিল যে এমন অসহায় মেয়ের সমস্ত টাকাই সে জুয়াতে হারিয়ে ফেলেছে, আর এই জন্যই সে ইউকে বলে ইউ এর দায়িত্ব সে নেবে। আর এরপর সে তাকে প্যারাডাইস ফিউনারেল হোমে নিয়ে যায় অন্তত একবার তার ভাইয়ের মৃতদেহটাকে দেখার জন্য। সেখানে গিয়ে চাওকুং কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে, এখানে কি ইউনের মৃতদেহ আছে? দায়িত্বে থাকা ব্যক্তি উত্তর দেয়, আজ অফিস বন্ধ হয়ে গেছে, কাল এসে খোঁজ নিতে হবে। চাওকুং বলে, তাহলে তাচিং এর মৃতদেহ আছে কি? লোকটি এবারও একই উত্তর দেয়। ইউ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তাইচিং কে? চাওকুং কিছুক্ষণ নীরব থেকে ভারী কণ্ঠস্বরে বলে, সে আমার বন্ধু ছিল। সেনাবাহিনীতে থাকাকালীন সে বহুবার আমার জীবন বাঁচিয়েছে। আমি সেনাবাহিনী ছেড়ে চাকরি শুরু করেছিলাম, কিন্তু সে থেকে গেছিল। কিছুদিন আগে শুনেছি তাকে গুলি করে হত্যাও করা হয়েছে। অভিযোগ ছিল সে নাকি কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করত। তাইপেইতে তার আপন বলতে কেউ নেই, তাই আমি যদি তার মৃতদেহ দাবি না করি তাহলে আর কেউ আসবে না। কথাগুলো শুনে ইউ চুপ করে যায়। কিছুক্ষণ পর সে ব্যাগ থেকে একটি ঠিকানা বের করে চাওকুংকে দেখায়। আমাকে এখানে নিয়ে যাবে? চাওকুং ঠিকানাটি দেখে জিজ্ঞেস করে, কে থাকে এখানে? ইউ উত্তর দেয়, আমার বড় বোন সাই। কখনো তার সঙ্গে দেখা হয়নি, কিন্তু সে আমাকে টাকা পাঠিয়েছিল। দুজন রওনা হয় নতুন গন্তব্যের উদ্দেশ্যে। ঠিকানায় পৌঁছে তারা জানতে পারে সাই আর সেখানে থাকে না। সেখানেই থাকা চিন নামের এক তরুণ তাদেরকে সাইয়ের নতুন ঠিকানা দিয়ে দেয়। চাওকুং আবার ইউকে নিয়ে সেই নতুন ঠিকানায় যায়। সেখানে একজন লোক তাদের সাইয়ের কাছে পৌঁছে দেয়। সাই প্রথমে ইউকে চিনতেই পারে না, কিন্তু ইউ নিজের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু বদলে যায়। বহু বছর পর নিজের ছোট বোনকে সামনে দেখে সাই আবেগে ভরে ওঠে। তার চোখে আনন্দ আর বিস্ময় একসঙ্গে ফুটে ওঠে। ঠিক সেই মুহূর্তেই সাইয়ের স্টেজ শো শুরু হওয়ার সময় হয়ে যায়, তাই সে দ্রুত মঞ্চে চলে যায়। ইউ এবং চাওকুং দর্শকের মাঝে দাঁড়িয়ে সাইয়ের পারফরমেন্স দেখতে থাকে। স্টেজ শো শেষ হওয়ার পর চাওকুং ইউ এর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি তোমার বোনকে খুঁজে পেয়েছ, তাহলে আমার দায়িত্ব এখানেই শেষ। কথা বলতে বলতেই সে বারবার বিদায় জানিয়ে চলে যেতে উদ্যত হয়। চাওকুং এর এই আন্তরিক আচরণে ইউ এর মন ভরে যায়। এত অল্প সময়ে লোকটি যেন তার আপনজন হয়ে উঠেছে। ঠিক তখনই সাই এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? ইউ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমি প্যারাডাইস ফিউনারেল হোমে এসেছি ইউনের মৃতদেহ নিতে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কথাটা শুনেই সাই যেন স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে ভাইয়ের মৃতদেহ ফিরিয়ে আনতে হলে প্রচুর টাকার প্রয়োজন হবে, আর এই জন্যই সাই তার বসের কাছে সাহায্য চাইতে যায়। সবকিছু শোনার পর বস তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, কিন্তু সেই টাকাও যথেষ্ট ছিল না। সাই ক্লাবের সবার খুব প্রিয় ছিল, তাই ইউয়ের মুখে তার ভাইয়ের গল্প শোনার পর ক্লাবের অন্যান্য মেয়েরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমন সময়ই চিন সেখানে এসে সাইকে বলে, আজ একজন মেয়ে তোমাকে খুঁজতে এসেছিল। সাই হেসে উত্তর দেয়, হ্যাঁ, সে আমার ছোট বোন। এরপর সে চিনকে বলে, বাবাকে বলে দিও আমি এখানে ভালো আছি, আমি আর বাড়ি ফিরতে চাই না। ঠিক তখনই চিনের বাবা সেখানে এসে উপস্থিত হন। তিনি চিনকে কঠোর স্বরে বলেন, তার কাছে কখনোই ভিক্ষা চাইবে না। আমি তাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি, তবে এখন সে নিজেই আমাদের ছেড়ে চলে এসেছে। সাই শান্ত গলায় উত্তর দেয়, বাবা, আমি চিনকে বিয়ে করতে পারবো না। আমি ছোটবেলা থেকে তার সঙ্গে বড় হয়েছি। সে আমার কাছে বড় ভাইয়ের মতো। আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, বড় করেছেন, এর জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু চিনকে বিয়েটা আমি করতে পারবো না। আসলে সাইকে অ্যাডপ্ট করে চিনের বাবাই তার কাছে নিয়ে এসেছিল। তার ইচ্ছে ছিল একদিন সাই বড় হয়ে চিনকে বিয়ে করবে, কিন্তু সাই কখনোই চিনকে সেই দৃষ্টিতে দেখেনি। এসব কথা শুনে ইউয়ের মন ভারী হয়ে ওঠে। সে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখতে পায় সাই একজন লোকের সঙ্গে দেখা করতে এসেছে। কৌতূহলবশত ইউ একটু দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। সে বুঝতে পারে সাই ওই লোকটির কাছ থেকে টাকা ধার চাইতে এসেছে, আর এই লোকটির সঙ্গে তার অ্যাফেয়ারও ছিল। কিন্তু ঠিক সেই সময় লোকটির স্ত্রী এবং সন্তানের কথা জানতে পেরে সাই আর টাকাটা নেয় না। চোখের জল লুকিয়ে সে সেখান থেকে ফিরে আসে। এদিকে হঠাৎ চারদিকে চিৎকার শুরু হয়ে যায়, চোর চোর বলে। আতঙ্কে ইউ দৌড়ে গিয়ে নির্জন একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে আরো অবাক হয়ে যায়, কারণ একই জায়গায় আরেকজন মানুষও লুকিয়েছিল, আর সেই ছিল আসলে ওই চোর। লোকটি মুচকি হেসে ইউকে জিজ্ঞেস করে, তুমি কি চুরি করেছো? ইউ বলে, আমি কিছু চুরি করিনি। লোকটি হেসে বলে, তাহলে লুকোতে এলে কেন? ইউ বলে, সবাই চোর চোর বলছিল, তাই আমি ভয়ে এখানে লুকিয়েছি। এরপর ওই লোকটি নিজের চুরি করার টাকার অর্ধেকটা ইউকে দিতে চায়। ইউ তৎক্ষণাৎ বলে, আমি এটা নিতে পারবো না। লোকটি হেসে ওঠে। এরপর গভীর স্বরে বলে,
টাকা নদীর স্রোতের মতো, আজ আমার কাছে আছে, কাল তোমার কাছে যাবে, পরশু অন্য কারো কাছে চলে যাবে, তাই এটা নিয়ে নাও। এই বলেই সে জোর করে টাকাগুলো ইউয়ের হাতে তুলে দেয়। ইউ বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। এমন অদ্ভুত মানুষ সে আগে কখনো দেখেনি। লোকটি চলে যেতে উদ্যত হলে ইউ তাকে ডেকে বলে, তোমার নাম কি? লোকটি ফিরে তাকিয়ে হালকা হেসে উত্তর দেয়, আমার নাম কাউচেন, তবে সবাই আমাকে রবিনহুড বলেই ডাকে। কথাটা বলেই সে ভিড়ের মধ্যেই হারিয়ে যায়। আর ইউ দাঁড়িয়ে থাকে হাতে কিছু টাকা আর মনে এক নতুন বিস্ময় নিয়ে। অন্যদিকে চাওকুং আবার সেই পরিচিত ঘড়ির দোকানে ফিরে আসে। মুখে হতাশার ছাপ নিয়ে সে দোকানদারকে বলে, আমি মেয়েটাকে সাহায্য করতে চেয়েছিলাম, ভেবেছিলাম জুয়ায় জিতে কিছু টাকা তুলে তাকে সাহায্য করব, কিন্তু উল্টে সব হারিয়ে ফেললাম। এখন সে তার ভাইয়ের মৃতদেহ নিয়ে যেতে পারবে না। আমাকে সেই ঘড়িটা ফিরিয়ে দিন, আমি আপনার ঋণ শোধ করে দেব। দোকানদার মাথা নেড়ে বলেন, না, সেটা সম্ভব নয়, তুমি টাকা দিলে তবেই ঘড়িটা তোমায় দিতে পারি। চাওকুং দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে অন্তত আমার জন্য ঘড়িটাকে রেখে দিন, অন্য কারো কাছে বিক্রি করবেন না। এরপর সে সেখান থেকে বেরিয়ে নিজের মালিকের কাছে আসে। সারাদিনের উপার্জনের টাকা মালিকের হাতে তুলে দিতেই মালিক গম্ভীর স্বরে বলে, দুজন লোক তোমার খোঁজে এসেছিল, আমি আর তোমাকে রিক্সা ভাড়া দিতে পারবো না, কোনো ঝামেলায় আমি আর জড়াতে চাই না। কথাটা শুনে চাওকুং বিরক্ত হয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছে সে দেখতে পায় সেই দুজন পুলিশ অফিসার তার জন্য অপেক্ষা করছে। চাওকুং বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনারা আমার বাড়িতে কি করছেন? সেখানে উপস্থিত সিনিয়র পুলিশ অফিসার তাকে প্রশ্ন করেন, তুমি কি পোহানকে চেনো? চাওকুং উত্তর দেয়, হ্যাঁ, তিনি আমার কমান্ডার ছিলেন। পুলিশ অফিসার জানতে চায় তার সাথে শেষ কবে যোগাযোগ হয়েছিল। চাওকুং বলে, প্রায় 1 বছর হয়ে গেছে সেনাবাহিনী ছাড়ার আগে। এরপর পুলিশ জানতে চায় সে তার কাছে কোনো জিনিস রেখে গেছে কিনা। চাওকুং জানায় না। তখন পুলিশ একটি ছোট্ট কৌটো বের করে দেখায়, তাহলে এর ভেতরে কি আছে? চাওকুং কৌটোটি খুলে দেখায় তার ভেতরে রয়েছে আঙুলের একটা হার। সে কিছুক্ষণ থেমে আবার বলে, আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে নিহতদের দেহাবশেষ নিয়ে তাদের গ্রামে দাফন করবে। এখানে 3 জনের অস্থি আছে, আমি সেগুলো আমার কাছে রেখেছি। কিন্তু আপনারা কেন বারবার আমাকে তদন্ত করতে আসেন? আপনাদের জন্য আমি কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। সিনিয়র পুলিশ গম্ভীর মুখে বলেন, আমরা দেশের নিরাপত্তার জন্য এসব করছি। যদি আমরা তোমাকে দেশের শত্রুদের নির্মূল করার একটি সুযোগ দেই, তাহলে কি আমাদের হয়ে কাজ করবে? চাওকুং তিক্ত হাসি হেসে বলে, আমি দেশের জন্য অনেক যুদ্ধ করেছি, আর করতে চাই না। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই ইউ একা বসে ইউনের আঁকা ছবিগুলোর দিকে তাকিয়েছিল। প্রতিটি ছবির সঙ্গেই যেন জড়িয়ে আছে তার ভাইয়ের স্বপ্ন, তার ভাইয়ের আশা আর ভবিষ্যতের পরিকল্পনা। তার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন ইউন তাকে জিজ্ঞেস করেছিল, তুমি বড় হয়ে কি হতে চাও? ইউ উত্তর দিয়েছিল, আমি একজন শিক্ষক হতে চাই। কথাটা শুনে ইউন হাসতে হাসতে বলেছিল, একজন মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে, তুমিও যা হতে চাইবে তাই হতে পারবে। জীবনে যাই ঘটুক না কেন, কখনো নিজের আত্মবিশ্বাস হারাবে না। বর্তমানে ফিরে এসে ইউয়ের চোখ ভিজে ওঠে। ভাইয়ের প্রতিটা কথা যেন এখন আরও গভীর অর্থ বহন করে। সে জানে ইউনের স্বপ্ন হয়তো থেমে গেছে, কিন্তু তার আদর্শ, তার বিশ্বাস, তার ভালোবাসা আজও বেঁচে আছে। ইউ ক্লান্তিতে একটি রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর টহলরত এক পুলিশ তাকে দেখতে পেয়ে থানায় নিয়ে আসে। থানায় পৌঁছে পুলিশ তার পরিচয় জানতে চায়। ইউ শান্তভাবে সবকিছু খুলে বলে, জানায় সে তার ভাইয়ের মৃতদেহ নিতে গ্রাম থেকে তাইপেইতে এসেছে। পুলিশ জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের কি হয়েছিল? ইউ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আপনারাই তাকে মেরে ফেলেছিলেন, সে নির্দোষ ছিল। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই পাশের এক পুলিশ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কোনো কথা না বলে ইউকে সজোরে আঘাত করে। এরপর নিজের বেল্ট খুলে তাকে বারবার মারতে শুরু করে। ছোট্ট ইউ যন্ত্রণায় কুঁকড়ে গেলেও মুখে আর কোনো কথা বলে না। অপর পুলিশ অফিসার তখন তাকে ধরে চেয়ারে বসায়। ঠিক তখনই থানায় আরও একজনকে ধরে আনা হয়। সে আর কেউ নয় বরঞ্চ চাওকুং। সারা রাত মদ খেয়ে মাতলামি করার অভিযোগেই তাকে আটক করা হয়েছে। থানার ভেতরে ইউকে দেখে চাওকুং যেন প্রাণ ফিরে পায়। সে অবাক হয়ে বলে, তুমি এখানে? পুলিশ সন্দেহ ভরা চোখে জিজ্ঞেস করে, তুমি চেনো তাকে? চাওকুং এক মুহূর্তও দেরি না করে উত্তর দেয়, সে আমার ছোট বোন। ইউ তার দিকে তাকিয়ে থাকে। এই মানুষটি রক্তের সম্পর্ক না থাকলেও বারবার তাকে নিজের পরিবারের মানুষ হিসেবে পরিচয় দিচ্ছে। পরদিন সকালে পুলিশ ইউকে কিছু রুটি খেতে দেয়। তারপর বলে, খাওয়া শেষ হলে তোমার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যাও। ইউ আর চাওকুং একসঙ্গে থানার বাইরে আসে। হাঁটতে হাঁটতে ইউ নিজের রুটির অর্ধেক অংশটা চাওকুং এর হাতে তুলে দেয়। চাওকুং অবাক হয়ে তার দিকে তাকায়।
ইউ মৃদু হেসে বলে, খাও তুমি। কিছুক্ষণ পর সে আবার বলে, আমার কাছে এখনো টাকা নেই, আর টাকা ছাড়া আমি আমার ভাইয়ের মৃতদেহ নিতে পারবো না। তারপর হঠাৎ এমন একটি কথা বলে যা শুনে চাওকুং স্তব্ধ হয়ে যায়। তুমি চাইলে আমাকেই বিক্রি করে দিতে পারো। ওই লোকগুলো আমাকে আটকে রাখার সময় বলেছিল আমাকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। সেই টাকা থেকে আমার ভাইয়ের মৃতদেহ গ্রামে পৌঁছে দিও, আর বাকি টাকাটা তুমি রেখে দিও। চাওকুং অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে থাকে। তুমি জানো তুমি কি বলছো? ইউ চুপ করে থাকে। চাওকুং গভীর নিঃশ্বাস ফেলে বলে, না, আমি কখনোই তোমার সঙ্গে এমনটা করতে পারবো না। সে বুঝতে পারে এই ছোট্ট মেয়েটি তার ভাইকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে। কিছুক্ষণ পর তার মাথায় একটি বেপরোয়া চিন্তা আসে। সে সিদ্ধান্ত নেয় প্রয়োজন হলে চুরি করেও বাকি টাকাটা জোগাড় করবে। কিন্তু সেই চুরির পরিকল্পনাও শেষ পর্যন্ত সফল হয় না। ঠিক তখনই সে দেখতে পায় তার বাড়িতে আসা সেই জুনিয়র পুলিশ অফিসার ফাতাও তার সামনে দাঁড়িয়ে তাকে ডাকছে। চাওকুং তার সঙ্গে কথা বলতে এগিয়ে যায়। ফাতাও চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলে, আমি তোমাকে অনেক টাকা দিতে পারি, তবে একটা কাজ করতে হবে, একজনকে হত্যা করতে হবে। চাওকুং বিস্মিত হয়ে তার দিকে তাকায়। ফাতাও বলতে থাকে, একজন ডাক্তারকে হত্যা করে সে এখন তার পরিবারের সঙ্গেই বসবাস করছে। ডাক্তারের স্ত্রী আর সন্তান জানেই না যাকে তারা এত বিশ্বাস করে সেই মানুষটি তাদের স্বামী ও বাবার খুনি। এখন ওই লোক ওই ডাক্তারের স্ত্রী এবং তার বাড়িটাকে হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এরপর সে মোটা অঙ্কের টাকা বের করে চাওকুংয়ের হাতে দিতে চায়। আমার জন্য লোকটাকে মেরে ফেলো। কিছুক্ষণ পর সেই ব্যক্তিকে দূর থেকেই দেখা যায়। তাকে দেখে চাওকুং চমকে যায়, কারণ লোকটি আর কেউ নয় বরঞ্চ তাদের সেই সিনিয়র অফিসার। চাওকুং অবাক হয়ে বলে, তুমি তাকে হত্যা করতে চাও? ফাতাওয়ের চোখে তখন ঘৃণা আর ক্ষোভ। বলতে থাকে, মনে করার চেষ্টা করো সে তোমাদের সঙ্গে কি করেছিল। এমনকি জিজ্ঞাসাবাদের সময় তোমার বন্ধুকে নির্যাতন করতে করতে তাকে মেরেই ফেলেছিল। সব শুনে চাওকুং জিজ্ঞেস করে, কিন্তু তুমি কেন তাকে মারতে চাও? ফাতাও উত্তর দেয়, ডাক্তারের স্ত্রী আর আমি একসঙ্গে বড় হয়েছি, আমি জানি তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। চাওকুং তখন বলে, তোমাদের মতো মানুষরাও ভালোবাসতে পারে? অনেক দ্বিধা এবং দ্বন্দ্বের পর চাওকুং শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ঠিক তখনই সেখানে ইউ এসে উপস্থিত হয়। চাওকুং তার হাতে সব টাকা তুলে দিয়ে বলে, এবার তুমি তোমার ভাইয়ের পুরো মৃতদেহটাই নিয়ে যেতে পারবে। ইউ অবাক হয়ে টাকার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে জানে না এই টাকার বিনিময়ে চাওকুং নিজেকে কত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে। চাওকুং ইউকে অপেক্ষা করতে বলে একাই রওনা হয়। তার গন্তব্য সেই ডাক্তারের বাড়ি, যেখানে এখন রয়েছে সেই সিনিয়র পুলিশ অফিসার। নিঃশব্দেই বাড়ির ভেতরে প্রবেশ করে চাওকুং। ঘরের মধ্যে উকি দিয়েই দেখতে পায় সিনিয়র অফিসার গভীর ঘুমে আচ্ছন্ন। চাওকুং ধীরে ধীরে এগিয়ে যায়, তার হাতে অস্ত্র। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। ঠিক তখনই সবকিছু এলোমেলো হয়ে যায়। ডাক্তারের স্ত্রী হঠাৎ চাওকুংকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। চিৎকার শুনেই সিনিয়র অফিসার ঘুম থেকে জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই সে নিজের বন্দুক হাতে নিয়ে চাওকুংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর নিজেকে বাঁচানোর জন্য চাওকুং বাধ্য হয়েই লড়াই শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। সেই শব্দ শুনে ইউও ঘটনাস্থলের দিকে ছুটে আসে। ঠিক তখনই ফাতাও নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। সিনিয়র অফিসারের ছোড়া গুলিতে ফাতাও সেখানেই নিহত হয়। ডাক্তারের স্ত্রী নিজের চোখের সামনে প্রিয় বন্ধুকে মারা যেতে দেখে ভেঙে পড়েন। অন্যদিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আগেই চাওকুং কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে ওই পুলিশ অফিসারের সাইকেলে ইউকে নিয়ে সে দ্রুত সেখান থেকে সরে যায়। কিছু দূরে গিয়ে সাইকেল থামায়। সে ইউকে বলে, আমি তোমাকে আর ফিউনারেল হোম পর্যন্ত নিয়ে যেতে পারবো না, এখান থেকে তোমাকে একাই যেতে হবে। কথাটা শুনে ইউয়ের মনটা হঠাৎ ভারী হয়ে ওঠে। চাওকুং তাকে বিদায় জানিয়ে চলে যায়। আবারও বিশাল শহরের মাঝখানে ইউ নিজেকে একা অনুভব করে। সে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই ইউ ঘুরে তাকিয়ে দেখে চাওকুং আবার ফিরে এসেছে। মুহূর্তেই তার মুখের হাসিটা আবার ফুটে ওঠে। সে বুঝতে পারে এই মানুষটি তাকে মাঝপথে ফেলে রেখে যেতে পারবে না। দুজন আবার পথ চলা শুরু করে, কিন্তু দূর থেকে লিন তাদেরকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে তাদের অনুসরণ করতে শুরু করে। অবশেষে তারা প্যারাডাইস ফিউনারেল হোমে এসে পৌঁছায়। চাওকুং আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমরা ইউনের মৃতদেহ নিতে এসেছি। কর্তৃপক্ষ জিজ্ঞেস করে, প্রয়োজনীয় টাকা এনেছো? চাওকুং জানায় হ্যাঁ। এরপর একজন কর্মচারী তাদের ভেতরে নিয়ে যায়। সেখানে সারি সারি মৃতদেহ রাখা। লোকটি একের পর এক লাশ দেখাতে শুরু করে। ইউ কাঁপতে কাঁপতে প্রতিটি মুখের দিকে তাকায়।
কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে আর সামলাতে পারে না। পচা লাশের গন্ধে তার শ্বাসরোধ হতে থাকে। সে বমি করতে শুরু করে। চোখে জল নিয়ে চারপাশ তাকিয়ে বলে, ইউন এখানে নেই। চাওকুং বিস্মিত হয়ে কর্মচারীর দিকে তাকায়। আপনারা কি তাকে দাফন করে ফেলেছেন? লোকটি অস্বস্তিতে পড়ে যায় আর বলে, আমি সেটা বলতে পারবো না। চাওকুং বুঝতে পারে লোকটি কিছু লুকোচ্ছে। সে গোপনে তার হাতে কিছু টাকা গুঁজে দেয়। টাকা হাতে পেয়ে লোকটির মন নরম হয়ে যায়। চারপাশে তাকিয়ে নিচু স্বরে সে জানায়, হয়তো তাকে ডিফেন্স মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাকে মেডিকেল কলেজে কেন পাঠানো হলো? তখন ওই লোকটি জানায়, মেডিকেল কলেজে স্টাডির জন্য এই মৃতদেহ পাঠানো হয়েছে। কথাটা শুনে চাওকুং আর এক মুহূর্তও নষ্ট করে না। সে দ্রুত ইউকে নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তাদের দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছিল না। পথে হঠাৎ লিন তার কয়েকজন লোক নিয়ে তাদের উপর হামলা চালায়। তারা চাওকুং ও ইউকে ঘিরে ফেলে মারধর শুরু করে। ঠিক একই সময়ে কাওচুনও পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ তাকে ধাওয়া করতে করতে ঘটনাস্থলে এসে পৌঁছে যায়। দুই পক্ষের সংঘর্ষ দেখে পুলিশ কাউকেই ছাড় দেয় না। চাওকুং, ইউ, লিন এবং তার লোকজন সবাইকেই ধরে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে সাই থানায় আসে ইউকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নতুন এক বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। পুলিশ ইউ এর সমস্ত টাকা নিজেদের কাছে রেখে দেয়। ইউ কাঁদতে কাঁদতে বলে, এগুলো আমার টাকা, আমাকে ফিরিয়ে দিন। কিন্তু পুলিশ তাকে ভয় দেখিয়ে বলে, এই টাকাটা কোত্থেকে এসেছে তুমি তো সেটাই বলতে পারছো না। অসহায় ইউ চুপ করে যায়। ঠিক তখনই থানায় সেই সিনিয়র পুলিশ অফিসার প্রবেশ করে। তাকে দেখেও চাওকুং বুঝতে পারে তার বিপদ এবার সত্যিই ঘনিয়ে এসেছে। সিনিয়র অফিসার তাকে সঙ্গে নিয়ে চলে যেতে আদেশ দেয়। ইউ আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, তাকে কেন নিয়ে যাচ্ছে তারা? পুলিশ অফিসার জানায়, কমিউনিস্ট পার্টির সাথে জড়িত থাকায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইউ জানতে চায় তার সাথে কি করা হবে। তখন ওই পুলিশ অফিসার বলে, যেটা সব কমিউনিস্টদের সাথে করা হয়। সে তাদের পিছু নিতে চাইলেও কিছুই করতে পারে না। অবশেষে সাই ইউকে নিয়ে ডিফেন্স মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয়, কারণ তারা জানে হয়তো সেখানেই অপেক্ষা করছে তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। অবশেষে সাই ও ইউ ডিফেন্স মেডিকেল কলেজে পৌঁছে যায়। প্রথমে কর্তৃপক্ষ তাদের কোনো সাহায্য করতে চায় না, কিন্তু দুই বোনের আকুতি, তাদের চোখের জল আর অসহায় কণ্ঠের গল্প শুনে শেষ পর্যন্ত তারা নরম হয়ে আসে। সেখানকার লু নামের একজন তরুণ তাদের সাহায্য করতে রাজি হয়। সে দুই বোনকে নিয়ে একটি নির্জন কক্ষে প্রবেশ করে। ঘরটিতে ঢুকেই ইউ ও সাই থমকে যায়। চারিদিকে অসংখ্য মৃতদেহ জলের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তেই তাদের শরীর শীতল হয়ে আসে। লু একে একে পলিথিন খুলে মৃতদেহগুলোকে দেখাতে শুরু করে, আর প্রতিটি মৃতদেহ দেখার সময় ইউয়ের চোখের সামনে ভেসে উঠতে থাকে ভাইয়ের সঙ্গে কাটানো সেই অসংখ্য স্মৃতি। তার মনে পড়ে সেই আখ ক্ষেতের দিনটির কথা, মনে পড়ে ভাইয়ের স্বপ্ন, তার হাসি, তার আঁকা ছবি আর তার বলা ভবিষ্যতের গল্পগুলো। সাইয়ের অবস্থাও ভিন্ন ছিল না। দুই বোনের চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরতে থাকে। একসময় লু আরেকটি বডিকে কাছে নিয়ে আসতেই ইউ হঠাৎ স্থির হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য যেন সময় থমকে যায়। অবশেষে সে তার ভাই ইউনের মৃতদেহ খুঁজে পায়, কিন্তু এই দৃশ্য দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। ইউনের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভাইয়ের নিথর মুখের দিকে তাকিয়ে ইউয়ের বারবার মনে পড়ছিল তার জীবন্ত মুখটি। সাই ও ইউ দুজনেই কান্নায় ভেঙে পড়ে। বহু কষ্টে তারা নিজেদের সামলায়। এরপর কর্তৃপক্ষ জানায় মৃতদেহ গ্রামে নিয়ে যেতে হলে তাদের আরও অনেক টাকার প্রয়োজন হবে। কথাটা শুনে দুই বোন আবার হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে উপস্থিত এক মহিলা তাদেরকে বলে, যদি চাও পুরো মৃতদেহের বদলে তার ক্রিমেশন করে তার অস্থি নিয়ে যেতে পারো, তাতে খরচ অনেক কম হবে। অনেক ভেবেচিন্তে তারা সেই সিদ্ধান্তটাই নেয়। এরপর ইউয়ের ভাইয়ের মৃতদেহ নিয়ে আসা হয় ক্রিমেশন সেন্টারে। তার মৃতদেহটাকে সেখানেই দাহ করা হয়। আর সেই সময় ইউ তার বড় বোনকে অনেক ধন্যবাদ জানায়। সাই মৃদু হেসে বলে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। ইউন শুধু তোমারই ভাই ছিল না, সে আমারও নিজের মায়ের পেটের ভাই ছিল। কিছুক্ষণ চুপ থেকে সে আরও বলে, যখন ইউন তাইপেইতে ছিল তখন আমাদের মাঝে মধ্যেই দেখা হতো। ইউ অবাক হয়ে তার দিকে তাকায়। সাই বলতে থাকে, প্রায় 2 মাস আগে একজন লোক আমার কাছে একটি চিঠি নিয়ে এসেছিল। চিঠিটা ইউন আমাকে পাঠিয়েছিল। চিঠির কথা শুনে ইউয়ের চোখে কৌতূহল জেগে ওঠে। সাই বলে, সে লিখেছিল তার অনেক সেলমেটকে ছেড়ে দেওয়া হয়েছে, আর সেই চিঠিতে সে একটি গল্পও লিখেছিল।
ইউ সঙ্গে সঙ্গেই বলে ওঠে ইউন আমাকেও সেই গল্প শুনিয়েছিল, কিন্তু সে কখনো গল্পটি শেষ করতে পারেনি। সাই মৃদু হেসে উত্তর দেয় জেলে বসেই সে গল্পটাকে শেষ করেছিল। এরপর সাই ধীরে ধীরে পুরো গল্পটি ইউকে শোনাতে শুরু করে। একটি নদীতে দুটি জলবিন্দু থাকত। সেই জলবিন্দু দুটি সব সময় আকাশের মেঘের দিকে তাকিয়ে ভাবতে থাকতো তারা যদি মেঘ হতে পারত কত ভালোই না হতো। তারা এভাবে স্বাধীন হয়ে ঘুরে বেড়াতে পারত। তখন সেই জলকণা দুটি প্রতিজ্ঞা করে তাদের দুজনের মধ্যে যে প্রথমেই মেঘ হবে না কেন সে অপেক্ষা করবে দ্বিতীয় জনের জন্য। আর এরপর একদিন সেই সময় আসে, তাদের মধ্যেই একজন জলবিন্দু মেঘ হয়ে উপরে উঠে যায়, তবে অপর জলবিন্দুটি মেঘ হতে পারে না, বরঞ্চ সে হয়ে যায় ফগ। এরপর একদিন যখন একটি সাদা মেঘ তার ওপর দিয়ে যাচ্ছিল, তখন ওই কুয়াশা তাকে জিজ্ঞেস করে সে কি তার বন্ধুকে চেনে। ওই মেঘটি জানায় তার বন্ধু অনেক আগেই বৃষ্টি হয়ে নেমে এসেছে প্রশান্ত মহাসাগরে। সে তার জীবনের লক্ষ্য পূরণ করেছে, আর তার জীবনের লক্ষ্য হলো এই প্রকৃতির মধ্যে এক চিত্র হয়ে থাকা, যেই চিত্র হওয়াটা সে সম্পূর্ণ করেছে। আর এরপর ওই ফগটাও সমস্ত বন জুড়ে ভেসে বেড়াতে বেড়াতে একসময় সে নিজেও ভ্যানিশ হয়ে যায়। আর ইউন এই গল্পটি লেখার পর গল্পটির নাম দিয়েছিল এ ফগি টেল। এই গল্পের মাধ্যমে ইউন সবাইকে একটা কথাই বলতে চেয়েছিল, সে মুক্তির জন্য কতটা ব্যাকুল ছিল, স্বাধীনভাবে বাঁচার আকাঙ্ক্ষা তার ভেতরে কতটা গভীর ছিল। দুই বোন কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকে, তাদের হাতে তখন ইউনের অস্থি, কিন্তু সেই ছোট্ট পাত্রটির ভেতরে যেন লুকিয়েছিল একজন মানুষের সমস্ত স্বপ্ন, সমস্ত ভালোবাসা আর অপূর্ণ এক ভবিষ্যৎ। অবশেষে তারা ফিরে যাওয়ার জন্য রওনা হয়। পথে তারা একটি প্যারেড দেখতে পায়, রাস্তা জুড়ে মানুষের ভিড়, পতাকা আর উৎসবের আবহ। সেই দৃশ্য দেখে ইউ অস্থির পাত্রটিকে বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ইউন তুমি বাড়ি ফিরে যাচ্ছ, দেখো সবাই যেন তোমার জন্যই প্যারেড করছে। আর আকাশের কোথাও যেন এক হারিয়ে যাওয়ার স্বপ্ন নিঃশব্দে ভেসে বেড়াতে থাকে। এর পরের বছরই সাই সিদ্ধান্ত নেয় ইউ এবং ছোট ভাইকে গ্রাম থেকে তাইপেইতে নিয়ে আসবে। সে তাদেরকে নিজের কাছে রাখে এবং স্কুলে ভর্তি করিয়ে দেয়। ধীরে ধীরে জীবন আবার নতুন করে এগোতে শুরু করে। ৪৫তম রিপাবলিক ডেতে সাই তাদেরকে নিয়ে যায় ইউনের কবর দেখাতে। সেদিন কবরের সামনে দাঁড়িয়ে ইউ মনে মনে ভাইকে প্রতিশ্রুতি দেয় সে তার স্বপ্ন পূরণ করবে। সময় গড়িয়ে যেতে থাকে। রিপাবলিক ডেতে ইউন স্কুলের একটি প্রতিযোগিতায় বিজয়ী হয়, আর ৪৯তম রিপাবলিক ডেতে সফলভাবে নিজের পড়াশোনা শেষ করে। যে স্বপ্ন একদিন আক্ষেতের মধ্যে বসে ভাই তাকে দেখিয়েছিল, সেই স্বপ্ন আজ বাস্তব হতে শুরু করে। ইউ একজন শিক্ষিকা হয়। বহু বছর পর সে বিয়েও করে। তার সংসারে জন্ম নেয় এক কন্যা সন্তানের। নিজের সবচেয়ে প্রিয় মানুষটির স্মৃতি ধরে রাখতে মেয়ের নামও রাখে ইউন। সময়ের স্রোত কারো জন্যই থেমে থাকে না। বছরের পর বছর কেটে যায়। এরই মধ্যে তাইওয়ানের দীর্ঘ ৩৮ বছর ধরে জারি থাকা সামরিক আইন প্রত্যাহার করা হয়। দেশ বদলাতে শুরু করে। মানুষ ধীরে ধীরে নিজেদের অতীত নিয়ে কথা বলার সাহস ফিরে পায়। এদিকে ইউয়ের জীবনেও আসে সুখ দুঃখের পালাবদল। একসময় তার স্বামী মারা যান, তারপর আরও অনেক বছর পেরিয়ে যায়। ইউ এখন বৃদ্ধা, সে একজন গ্র্যান্ডমা হয়েছে। একদিন ঘরে বসে টিভিতে সংবাদ দেখছিল, যেখানে দেখানো হয় প্রায় ৪০ বছর আগে রাজনৈতিক কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বহু বেসামরিক নাগরিকের মৃতদেহ তাদের পরিবার কখনো গ্রহণ করতে পারেনি। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে একটি পরিবার তাদের হারিয়ে যাওয়া স্বজনের কবর খুঁজে পেয়েছে। লিউ জাংলি কবরস্থানের কাছে অবস্থিত একটি গণকবরে শতাধিক মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। সংবাদটি শুনে ইউ হঠাৎ অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। সে নিজের মেয়েকে বলে, ওই কবরস্থানের মৃতদেহের তালিকা কি পাওয়া যাবে? তার মেয়ে তালিকাটি এনে দেয়। ইউ কাঁপা হাতে নামগুলোকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে চাওকুংয়ের নাম নেই। এরপর চলে আসে ২০০৪ সাল। একদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউ একটি হাসপাতালে আসে। বয়সের ভারে সে এখন অনেকটাই নুয়ে পড়েছে। হঠাৎ করেই সে শুনতে পায় একজন নার্স নাম ডাকছেন, চাওকুং। নামটি শুনে ইউ যেন মুহূর্তের জন্যই স্থির হয়ে যায়। তার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যায়। তারপর তার চোখ বিস্ময়ে ভরে ওঠে। তার সামনে সত্যি দাঁড়িয়ে আছে চাওকুং, ৫০ বছর আগের সেই মানুষটি। বয়স তাকে বদলে দিয়েছে, কিন্তু মুখের সেই পরিচিত ছাপ এখনো রয়ে গেছে। ইউ আবেগ ভরা কণ্ঠে বলে, আমাকে চিনতে পারছো? অনেক বছর আগে আমি গ্রাম থেকে তাইপেই এসেছিলাম আমার ভাইয়ের মৃতদেহ নিতে। চাওকুং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তার কণ্ঠেও তখন আবেগটা স্পষ্ট।
চাওকুং জিজ্ঞেস করে, তুমি কি তোমার ভাইকে খুঁজে পেয়েছিলে? ইউ মাথা নেড়ে বলে, পেয়েছিলাম। এরপর কিছুটা দ্বিধা নিয়ে সে প্রশ্ন করে, কিন্তু তোমাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? চাওকুং শান্তভাবে উত্তর দেয়, না, আমার 25 বছরের কারাদণ্ড হয়েছিল। কথাটা শুনে ইউয়ের চোখ ভিজে ওঠে। সে বুঝতে পারে তার জন্য এবং সেই ঘটনার জন্য চাওকুং নিজের জীবনের 25টি বছর কারাগারে কাটিয়েছে। এই উপলব্ধি তাকে গভীরভাবে ব্যথিত করে, কিন্তু একই সঙ্গে তার মনে এক অদ্ভুত শান্তিও নেমে আসে, কারণ এতদিন পর সে জানতে পেরেছে চাওকুং বেঁচে আছে। চাওকুং ইউয়ের মেয়ে ও নাতিকে দেখে খুবই খুশি হয়। কিছুক্ষণ গল্প করার পর ইউ তাকে জিজ্ঞেস করে, তোমার পরিবারে এখন কে কে আছে? চাওকুং মৃদু হেসে বলে, আমি একাই আছি। এই সংক্ষিপ্ত উত্তরেই যেন লুকিয়েছিল তার দীর্ঘ জীবনের সমস্ত একাকিত্ব। কিছুক্ষণ পর ইউকে ডাক্তারের কক্ষে ডাকা হয়। ভেতরে যাওয়ার আগে সে চাওকুংকে বলে, একটু অপেক্ষা করো, আমি এখনই ফিরে আসছি। তবে ইউ ভেতরে যাওয়ার পর সে আর অপেক্ষা করে না, বরং নিজের হাতের ঘড়িটি খুলে ফেলে। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে বহু খোঁজ করেছিল সেই আসল ঘড়িটার, কিন্তু সেই ঘড়িটি আর খুঁজে পায়নি। তাই প্রায় একই রকম দেখতে একটি ঘড়ি কিনে রেখেছিল একদিন ইউকে ফিরিয়ে দেবে বলে। আর এত বছর ধরে এই ঘড়িটি সে নিজের কাছেই রেখেছিল। সে একজন নার্সকে ডেকে ঘড়িটি তার হাতে তুলে দেয়। এরপর বলে এটা তাকে দিয়ে দেবেন, আর বলবেন পুরনো ঘড়িটা না হলেও এটা ঠিক তারই মতো। কথাগুলো বলেই সে নিঃশব্দে হাসপাতাল ছেড়ে চলে যায়। আর চলে যাওয়ার সময় তার চোখে মুখে স্পষ্ট দেখা যায় সেই 25 বছরের ক্লান্তি, দুঃখ আর একাকিত্ব। তবে এত কিছুর পরেও তার মুখে একটা মৃদু হাসি, কারণ এটা জানতে পেরে সে খুশি হয়েছে ইউ ভালো আছে, সে তার ভাইকে খুঁজেও পেয়েছিল। আর এখানেই এই গল্পের শেষ হয়। এটি শুধু একটি ঘড়ি নয়, এটি দুই মানুষের বন্ধুত্ব, ত্যাগ, স্মৃতি এবং অটুট এক মানবিকতার প্রতীক। আর সেই কারণেই সময় যতই পেরিয়ে যাক না কেন, কিছু সম্পর্ক কখনোই হারিয়ে যায় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর, আরও মূল্যবান হয়ে ওঠে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।